আজ 25শে জুন, এখন বাজে রাত 1টা। প্রত্যেকে দরকারি জিনিসগুলো গুছিয়ে নিয়েছে। এখন আমার ভাই সার্থক তার সবচেয়ে দরকারি উনো কার্ড খেলনাগুলো গোছাচ্ছে আমার ব্যাগে। সময় মতো আমাদের গাড়ি এসে হাজির। ঠিক রাত 2টো নাগাদ দুগ্গা করে রওনা দিলাম আপাতত হাওড়ার উদ্দেশ্যে। আমরা কালীবাড়ি ক্রস করে গোবরডাঙ্গা থেকে বেরিয়ে যাচ্ছি। রাতের রাস্তা একেবারে ফাঁকা। দুরন্ত গতিতে আমরা গোবরডাঙ্গা থেকে বেরিয়ে বারাসাত হয়ে হাওড়ায় ঢুকে পড়লাম ঠিক 3:35-এ। মানে গোবরডাঙ্গা থেকে হাওড়া নাকি মাত্র 1.5 ঘন্টায়? ভাবা যায়? আসলে ভাবা যায়নি বলেই তো তার খেসারত এখন দিতে হবে। নাও এবার হাওড়ায় ঢুকে 5:55 অবধি উদ্বাস্তুর মতো পোটলাপুটলি নিয়ে সেগুলো পাহারা দাও, যেন সে অপেক্ষা করা যে কখন রিফিউজি ক্যাম্পের গাড়ি আসবে আর আমাদের উঠিয়ে নিয়ে যাবে আমাদের আগে থেকে লিখে রাখা গন্তব্যে। এন্ট্রান্স হাওড়া। আমাদেরও এরকম অবস্থা হতো যদি আমরা ট্রেনে করে আসতাম, এরকম শুয়ে থাকতে হতো এইভাবে। রাতের হাওড়া ব্রিজ দেখতে দুই ভাই বেরিয়ে এদিক সেদিক ঘুরে একটু চা টা খেয়ে আবার এসে জুটলাম স্টেশনে আমাদের সেই পোটলাপুটলির কাছে। বেশি দেরি করলে আবার যারা পাহারা দিচ্ছে, মানে পাহারাদার আর কি, তারা রেগে যেতে পারে। তাই অগত্যা তাদেরই চারপাশে ঘোরাফেরা করে এক প্রকার সময় কাটানোর নানা রকম কাণ্ড কারখানা। কোনো সময় ছবি তোলা, কোনো সময় এদিক সেদিক ঘুরে বেড়ানো, কোনো সময় এই দোকান সেই দোকানে খাবারের খোঁজ করা, আর বারবার শুধু ট্রেন লাইনের কাছে গিয়ে ঝুঁকে দেখা যে কখন ট্রেন আসবে। ট্রেন ঢুকছে। উনুনি সাদা দেয়, যে কমলা দিয়েছে। এখানে এক থেকে ওইদিকে, আমরা ট্রেনে উঠে বললাম। আমাদের টিকিট ছিল ইকোনমি চেয়ার কারে। আমার সঙ্গে আমার ভাই শুভজিৎ আছে, হার্দিক পান্ডে, কিন্তু চুলটা এমবাপের মতো করে কাটা। অন্য কিছুর মতো হতে পারে, যাই হোক। এইভাবে দেখায়, এইভাবে মানে কি বলতো, ফ্লেমিং এর বামস্ত নিয়ম দেখায় না, আমরা এইভাবে দেখাই। দেখি এই পিছনে কি আছে। ও এখানে এমনি বসে হাগু করার জায়গা রয়েছে। ঠিক আছে, চলো। একদম ডট 5:55 ছেড়ে দিয়েছে। আমরা বন্দে ভারতের মিল নিইনি, ওই হাওড়া স্টেশন থেকেই সকালবেলা ইডলি আর হলো মিয়ামোড় থেকে কিনে নিয়েছিলাম চিকেন 65, সেই দিয়েই পাতোটা সেরে নিয়েছি। তবে এই মিল না নেওয়ার জন্য আমার মামি বেশ ঘাবড়ে গিয়েছিল। অবশ্য ঘাবড়ে যাওয়ারই কথা, আসলে তার সিট পড়েছিল আমাদের পিছনের কামরায়। তো সে দেখতে পাচ্ছে তার চারপাশে সবাইকে মিল দেওয়া হচ্ছে, সুতরাং মিলটা হয়তো কম্পালসারি, সবাইকেই দেওয়া হয়। তো তাকে দেওয়া হচ্ছে না মানে কি টিকিট ক্যান্সেল হয়ে গেছে, নাকি আদৌ টিকিট কাটাই হয়নি? এবার মামি তো বেশ এক প্রকার ঘাবড়ে গিয়ে আমাকে একাধিকবার ফোন করে মোটামুটি এক প্রকার প্রতিবাদ জানাচ্ছে। শেষমেশ আমি তাকে আশ্বস্ত করলাম যে না, টিকিট দুভাবেই কাটা যায়, মিল ধরে আর মিল বাদে।
আমরা মিল দিয়ে টিকিট কাটিনি, কারণ আমার ওই 350 টাকা মতো মিলের জন্য বেশি নিচ্ছিল। এটা ঠিক যুক্তিযুক্ত মনে হয়নি। ওটা সুস্থভাবে বসো, মরার মতো করে বসো না। ঘুমিয়ে পড়ো। পার হয়ে যাচ্ছি ফারাক্কা। এই ব্রিজের উপর দিয়ে কতবারই না গেছি, কখনো বাসে, কখনো ট্রেনে, আবার কখনো বাইকেও। ব্রিজ পার হতে হতে বাইক ট্যুরের দিনগুলোই যেন বারবার করে মনে পড়ছে। মনে হচ্ছে কেউ যেন আমাকে বাইরে থেকে ডাকছে। তবে যারা এই ফারাক্কার উপর দিয়ে বাইক নিয়ে ট্যুরে যাননি তারা ঠিক উপলব্ধি করতে পারবেন না যে টানটা ঠিক কতটা টান। ফারাক্কা ক্রস করলাম আমরা। মালদা ঢুকে গেল। 10:06 বাজে, 10:22 ঢোকার কথা ছিল, 10:06 ঢুকিয়ে দিয়েছে। সুন্দর, অসাধারণ। তাহলে ইন্ডিয়ান ট্রেন যে অন্য সময় অজুহাত দেখা সেটা বোঝাই যায়। মানে যার কাছে দম আছে সে তার ইচ্ছা মতো চলে, যার কাছে নেই সে মানুষ হোক আর ট্রেন হোক সব অন্যের ইচ্ছা মতো চলে। ট্রেনে কিন্তু ভাড়া নির্ধারিত হয়, কত সময় ট্রেনটি পৌঁছাবে, কতটা দূরত্ব তাকে যেতে হবে, আর ট্রেনের বিভিন্ন রকম সুযোগ সুবিধা ইত্যাদির উপর। সুযোগ সুবিধার কথা আমি বাদই দিলাম, মানে বাথরুম পরিষ্কার আছে কি নেই, ক্যাটারিং সার্ভিস কেমন, এসব বাদই দিলাম। কিন্তু একই দূরত্ব যাওয়ার জন্য যদি সময়ের ফারাকে ভাড়ার ফারাক হতে পারে, মানে দ্রুত পৌঁছালে ভাড়া বেশি হবে আর ধীরে পৌঁছালে ভাড়া হবে কম, তাহলে যে ট্রেনে যে ভাড়া নেওয়া হচ্ছে সেই ভাড়া নিশ্চয়ই সেই সময়ে পৌঁছে দেওয়ার অঙ্গীকারবদ্ধ হয়েই নেওয়া হচ্ছে। সেই ট্রেনগুলোর জন্য তো ওই ভাড়াতে ওই সময়েতে পৌঁছানো উচিত, তাহলে ওই সময়ের থেকে বেশি দেরি তো করা উচিত না, আমার তো তাই মনে হয়। তাহলে নির্ধারিত সময় থেকে বেশি দেরি হলেও রেল কর্তৃপক্ষ যাত্রীদের কম্পেনসেশন দেওয়া উচিত। আপনাদের কি মনে হয়? আমার তো মনে হয় কম্পেনসেশন দেওয়া উচিত, না হলে সময় মতোই পৌঁছানো উচিত। আদারওয়াইজ যে সময় পৌঁছাতে পারবে সেই এস্টিমেটেড সময়টাই টিকিটে দেওয়া উচিত। চা বাগান শুরু হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। এটা একরকম চা বাগান, আর পাহাড়ের চা বাগান আবার অন্যরকম লাগে। পাহাড়গুলোকে গোল গোল সবুজ পাহাড়ের মতো লাগে। সত্যি বলতে আমাদের ট্রেনের তাড়া যেন আমাদের থেকেও বেশি। ওকে কিন্তু একদম সঠিক সময়ে পৌঁছে দিতে হবে। যতই হোক বন্দে ভারত বলে কথা, একটা মান রাখার ব্যাপার আছে না। বাগডোগরা নামবে, বাগডোগরা। কেমন লাগছে সার্থক চক্রবর্তী? খুব ভালো। পাহাড় দেখা পাহাড় দেখা যাচ্ছে, দেখছিস না মেঘের মধ্যে উঠে যাচ্ছে, মেঘের মতো পাহাড়। ওই দেখ পাহাড়, কিন্তু দূরে। ওগুলো পাহাড়। এই পাহাড় দেখ। এবার নামার তোড়জোড় শুরু এনজিপিতে। এনজিপি ঢোকার মুখে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, সবাই ব্যাগপত্র নিয়ে রেডি মোটামুটি। এনজিপিতে ঢোকার আর খুব বেশি দূর বাকি নেই। তুমি কি কিছু বলতে চাও? কি বলবো বলো? কোনো কমেন্ট? কি ধরনের? কেমন লাগছে যাত্রা? খুব ভালো, খুব ভালো। ভালো তো লাগবেই, আমার তো পাহাড় এমনি ভালো। খুব ভালো লাগছে। এনজিপি ঢুকছে গাড়ি, জোড়া পানি। আমরা এবার নামছি, সবাই লাইন দিয়ে দিয়েছে ব্যাগ নিয়ে।
আমরা সবাই নেমে যাচ্ছি আস্তে আস্তে করে নিউ জলপাইগুড়ি নিয়ে বললাম। আমাদের কোচ ছিল এটা বন্দে ভারতের। আগে থেকেই আমাদের গাড়ি বুক করা ছিল, সেই গাড়ি আমাদের নিয়ে যাবে এনজিপি হতে শিটংয়ের হোমস্টে। যদিও তার আগে আমাদের ঘুরিয়ে দেখাবে অহলদারা ভিউ পয়েন্ট, শিটং মনাস্ট্রি, আরও আশপাশের কিছু জায়গা। আমাদের গাড়ি এটা, এই গাড়িতে করে আমাদের ভ্রমণ সম্পূর্ণ হবে। আজকে আজকের না, পুরো ভ্রমণই এটাতেই সম্পূর্ণ হবে। আমরা এনজিপি থেকে বেরিয়ে যাচ্ছি। প্রথমবারের মতো বন্দে ভারত চড়ার অভিজ্ঞতা ছিল বেশ ভালোই। সময় মতো ট্রেন আসলো, সময়ের আগেই পৌঁছে দিল এনজিপি। নতুন এক অভিজ্ঞতার সাক্ষী হয়ে চললাম আরও নতুনের খোঁজে।